সকলকে জয় গুরু ও আমার প্রণাম। আজ আমি একটা ভিডিও করব এই ভারতের যে লোক সংখ্যা বৃদ্ধি, এই বিগত কয়েক বছর ধরে রাজ্যে বা দেশে যা যা ঘটছে বা ঘটেছে, যেমন দুর্নীতি, ধর্ষণ, খুন, দাঙ্গা, হ্যাঁ, তারপরে স্বৈরাচার, যুব সমাজ ধ্বংস, সব কিছুর মূলে কিন্তু এই লোক সংখ্যা বৃদ্ধি। এটা এটা কিন্তু একদম ঠিক। লোক সংখ্যা বৃদ্ধি কিন্তু এই বহিরাগতদের জন্য হয়েছে। এই লোক সংখ্যা বৃদ্ধি কোথার থেকে এত? এই বহিরাগতদের জন্য। এর জন্য দায়ী এই যে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বহিরাগত প্রবেশ করেছে, এর সঙ্গে এর জন্য দায়ী কিন্তু প্রতিটি রাজনৈতিক দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এটা কিন্তু মানতে হবে। কারণ ভারতবর্ষের বিগত প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বলবো না, কারণ বর্তমান প্রধানমন্ত্রী 2011 থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের। যাই হোক, এই বিগত প্রধানমন্ত্রী যারা যারা ছিলেন, কেন বলবো যে এই যে বর্তমানে দেখুন যে কাঁটাতার দেওয়া হয়েছে, বর্ডারে যে কঠোর আইন হয়েছে, কড়াকড়ি হয়েছে, এই যে কাজটি করেছে বর্তমান আমাদের সরকার বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, যে এই কাজটা যদি আজ থেকে 40 বছর আগে করা হতো, 40-45 বছর আগে, কি 30-40 বছর আগে যদি করা হতো, তাহলে কিন্তু এত বহিরাগত ভারতবর্ষে প্রবেশ করতে পারতো না। কাদের জন্য হয়েছে? আর বিশেষ করে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, এত বছর ধরে তাদের নিজের স্বার্থের জন্য আজকে বহিরাগতদের প্রবেশ করিয়েছে। কি? ওই যে ভোটের জন্য, আর ওই কিন্তু তাদের এই গদির জন্য, চেয়ারটার জন্য। প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য। আজকে যে প্রত্যেকটা, যেমন আসাম থেকে শুরু করে আসাম, তারপরে ত্রিপুরা, মণিপুর, তারপরে ঝাড়খণ্ড, বিহার, আর পশ্চিমবঙ্গ তো আছেই। তাহলে কেন প্রবেশ করিয়েছে? অনায়াসে প্রবেশ করেছে, এবং তারা অনায়াসে তাদের নাগরিকত্ব পেয়েছে এখানে, একমাত্র ওই ভোটের লোভে, ভোটের জন্য। কিন্তু দেখুন, তাহলে এরা কি করছে? এরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ইসের জন্য রাজ্যের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। এই বেড়া জালটা যদি আজ থেকে 40 বছর হতো, আমি বলবো সে কি হিন্দু কি মুসলিম, তাহলে কি এত লোক সংখ্যা বৃদ্ধির কারণে এই আজ সব কিছু এটা জানবে। যুব সমাজ ধ্বংস, সবুজ ধ্বংস, আজ পরিবেশ দূষণ, এগুলো কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব। এই বর্তমান সরকার যে পদক্ষেপটা নিয়েছে, এটা যদি 40 বছর আগে হতো, আমরা আজকে লোক সংখ্যা 133 কোটি। আর আমরা তো ছোটোবেলা পড়েছি না, কবিতার মধ্যে দিয়ে, আমাদের গানের মধ্যে দিয়ে, হও ধরো মেতে বীর, হও করো মেতে ধীর, এগুলো তো পড়েছি আমরা। 33 কোটি লোক মোরা নাহি কবু ক্ষীণ, হতে পারি দিন তবু নাহি মোরাহীন। তাহলে কত ছিল তখন? 33 কোটি লোকের কথা আমরা শুনেছি, সেখানে বর্তমান 133 কোটি। এবার বুঝতে পারছেন দেশটা, রাজ্যটা কোথায় গেছে? এই যে বর্ডারের ধার ঘেঁষে যেসব রাজ্যগুলো, এখান থেকে তো সব থেকে বেশি প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। বাংলাদেশের তো 3 ভাগের 2 ভাগ লোকই আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে বহিরাগত। বিভিন্ন কালে পশ্চিমবঙ্গ না তো, চীন, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত দেশ থেকে প্রবেশ করেছে। তাহলে ভারতবর্ষের উন্নতি করতে হলে, রাজ্যের উন্নতি করলে আগে লোক সংখ্যাটাকে কমাতে হবে। লোক সংখ্যা কী করে কমানো যাবে? কী করে কমবে এই লোক সংখ্যা?
এই লোক সংখ্যা বৃদ্ধির কারণে আজকে খাদ্যবস্ত্র বাসস্থান অভাব, চাকরির অভাব, কাজের অভাব, এতে কি হয়েছে, ভারতবর্ষের যে নাগরিক তাদের ক্ষতি হয়েছে, তাদের আজকে ঘাটতি দেখা দিয়েছে। এই যে বহিরাগতদের সঙ্গে না কোনো কিছুতে মানে ভারতবাসীদের মানে কোনো সামঞ্জস্য নেই, এদের কৃষ্টি, কালচার, আচার, ব্যবহার, কথাবার্তা কোনো তাদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হ্যাঁ, এদের সাথে কোনো মেলবন্ধনই নেই, হচ্ছে না। আমি বুঝতে পারছি ভারতের কোন আইনে আছে যে সারা পৃথিবীর লোক ভারতে আশ্রয় দিতে হবে। আজ এই সর্বনাশ, আর এই সর্বনাশটা হয়েছে বিশেষ করে সিপিএমের সময় থেকেই, যে তৃণমূলের পথ এই 15 বছর ধরে হ্যাঁ সব থেকে বেশি প্রবেশ করেছে। কি হিন্দু কি মুসলমান, এদের জন্য আজ এই পশ্চিমবঙ্গের এই অবস্থা। এদের কোনো কিছুর সাথে মিল নেই, কোনো মেলবন্ধনই নেই এদের সাথে আমাদের ভারতবর্ষের নাগরিকদের। হ্যাঁ, আজকে 71 অবধি ঠিক ছিল। 71-এ বাংলাদেশের যুদ্ধে শরণার্থী আসলো, প্রবেশ করলো, তাদের আশ্রয় দিল আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তারপরে তারা আবার পুনরায় ফিরে গেল, তত অবধি ঠিক ছিল। কিছু লোক থেকে গেল, তত অবধি ঠিক ছিল। তারপরেই যদি এই ব্যবস্থাটা হতো তাহলে এত লোক সংখ্যা বৃদ্ধি পেত না। তারপরে হয়েছে 1946 সালে, সেই 46-এর দাঙ্গা, সেই 1946 সালের দাঙ্গা, 47 সালে ভারতবর্ষ স্বাধীন। হ্যাঁ, তখন যে দাঙ্গা স্বৈরাচার সৃষ্টি হয়েছিল, 47 ভাগ হয়ে গেল দেশ, তখন বেশিরভাগ লোক পূর্ব বাংলা চলে গেল, আর এখানে থেকে গেল কিছু। হ্যাঁ, বেশিরভাগ পূর্ব বাংলার হিন্দুরা আমাদের ভারতবর্ষে এখানে চলে এলো, আর মুসলমানরা ওদিকে চলে গেল। তখন তো বিধানচন্দ্রের সময় ডক্টর বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন লক্ষ লক্ষ মানুষের হিন্দুদের প্রবেশ, আমাদের শরণার্থীরা আমাদের এদেশে চলে এসেছিল, তাদের পুনর্বাসন দিয়েছে। আজ ডক্টর বিধানচন্দ্র রায় কত লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসন, তাদের খাদ্য বাসস্থানের জায়গা করে দিয়েছে। হ্যাঁ, তারপরে দিয়েছে জ্যোতি বসুর সময়, অনেক শরণার্থী এসেছে, তত অবধি ঠিক আছে। তারপরের থেকে যদি এই 80-র দশক থেকে যদি কড়াকড়ি হতো তাহলে এত লোক সংখ্যা বৃদ্ধি পেত না। এই ভারতবর্ষের যে আইন, এই আইনে জানি না কোন আইনে, সে হিন্দু হোক কি মুসলিম, হ্যাঁ মুসলিম তো অধিকাংশ প্রবেশ করেছে, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে ভারতবর্ষে গেলে অনায়াসে সেখানে যেতে পারবো, সেখানে বাসস্থান করতে পারবো, নাগরিকত্ব ভালো থাকতে পারবো, কাজ পাবো, এই ধারণায় তারা অনায়াসেই এই সমস্ত বর্ডার দিয়ে প্রবেশ করেছে। তাতে কাদের স্বার্থসিদ্ধি হয়েছে? রাজনৈতিক দলের, বিগত রাজনৈতিক দলের। আজকে তাদের এই স্বার্থের জন্য আজকে দেশটাকে নষ্ট করেছে, আজকে রাজ্যটাকে ধ্বংস করেছে তারা। কখনো ভারতের নাগরিকদের কথা ভাবিনি, কখনো ভারতবাসীর কথা ভাবিনি। আজকে যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে ইংরেজদের থেকে, যে হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবদের জীবনের বিনিময়ে যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, ইংরেজদের থেকে ছিনিয়ে নিয়েছে, শুধু ভারতবর্ষের মানুষের জন্য। সেই ভারতবর্ষ আজ গৃহযুদ্ধ, আজ যেন গৃহযুদ্ধ চলছে, আজ সেই ভারতবর্ষে গৃহযুদ্ধ চলছে। রাজনৈতিক দলের স্বার্থের জন্য এরা নিজেদের দেশটাকে, রাজ্যটাকে ধ্বংস করেছে। আজ ভারতবর্ষ আজ এই পরিণতি পেয়েছে। হ্যাঁ, আজ বর্তমান বিজেপি সরকার এসে সেটাকে এই এসআরআই থেকে শুরু হয়েছে এই বহিরাগত অনুপ্রবেশকারীদের এই ভারতবর্ষে ঢোকার যে বন্ধ করেছে এই এসআরআই শুরু হওয়ার পর থেকে। হ্যাঁ, অনুপ্রবেশকারীদের নিষেধাজ্ঞা জারি হয়েছে, আর এই যে কড়া আইন হয়েছে, আজ কাঁটাতার হয়েছে এই বিজেপি সরকারের এই ক্ষমতায় এসে, বা এই যে ইলেকশন কমিশনারের তৎপরতায়। হ্যাঁ, আজ
আজ অন্তত লক্ষ লক্ষ লোক কমেছে, অন্তত মুসলিম বহিরাগতরা তো তারা তো ফিরে গেছে, তারা তো ফিরে গেছে। হ্যাঁ, আজ আজ দেশের সবুজ ধ্বংস, পরিবেশ দূষণ, চাষ জমি ধ্বংস, শুধু বাড়ি বাড়ি আর আবাসন আর অট্টালিকা, এতটুকু ফাঁক ফোকর নেই, রাস্তাঘাটে বেরোনো যায় না, বাজারঘাটে গেলে মাথা মাথা ধাক্কা লাগছে, না গায়ে গায়ে ধাক্কা লাগছে, বাজারঘাটে আমাদের মতো মানুষ বেরোতে পারছে না, আর বেরোনোর ইচ্ছাও থাকছে না। যে এত পরিমাণ যেমন যানবাহন বৃদ্ধি পেয়েছে, আজকে এই লোক সংখ্যা বৃদ্ধির জন্য আজ যুব সমাজ ধ্বংসের মুখে কেন? আর যে যা পারছে তাই করছে। হ্যাঁ, সেই অসামাজিক কাজ অধার্মিক কাজগুলো তারা করে চলেছে, তারা বাঁচার তাগিদ তারা যা খুশি তাই করছে, আর যুব সমাজ আজ ধ্বংসের মুখে। আজ রাজ্যে কাজ নেই, চাকরি নেই, কারখানা নেই, শিল্প নেই। হ্যাঁ, তাহলে যুব সমাজ ধ্বংস হবে না কেন? তারপরে শিক্ষার অবনতি, শিক্ষার শিথিলতা, এই কারণে আজ যুব সমাজ ধ্বংসের মুখে, তারা বিপরীতমুখী কাজ করে চলেছে। হ্যাঁ, একমাত্র এই লোক সংখ্যা কমানো, লোক সংখ্যা, আর এই কড়াকড়ি সবথেকে এই যেভাবে আজকে বর্ডারগুলো বেড়াজাল দিয়েছে, যেভাবে কঠোর আইন হয়েছে এরকম। আর তার সঙ্গে কি লাগবে, এই যে এখনও যদি যুব সমাজকে ফিরানো যায়, দেশকে ভালো হয়, তাহলে শিল্প কারখানা তো হচ্ছে, সব কিছু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালো সব কিছুই ভালো হচ্ছে। আর এই শিক্ষার মাধ্যমে যদি যুব সমাজকে একমাত্র ফিরিয়ে আনা যাবে, শিক্ষার মাধ্যমে, সরকারি স্কুলে শিক্ষার মাধ্যমে যুব সমাজকে যদি পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনা একমাত্র ইচ্ছে এই যে কঠোরভাবে শিক্ষা ব্যবস্থা, চাকরি, কাজ, এই কাজের মধ্যে, তাহলে তারা অনেকটা পথে আসবে, বিপদ থেকে তারা পথে আসবে। আর এই কঠোর আইন শাসন, কঠোর আইন আনতে হবে দেশে, এই রাজ্যে দেশে কঠোর আইন আনে এই সমস্ত দুর্নীতিকারীদের যদি শাস্তি হয়, দর্শনকারী, খুনি, তাহলে একমাত্র এই রাজ্য ভারতবর্ষে সেই শান্তি বা সেই সুখ শান্তি আবার হয়তো ফিরে আসবে। আর যেভাবে সমস্ত কিছু হচ্ছে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে শিল্প কারখানা শুরু হয়েছে, বর্ডারগুলো বেড়া দেওয়া হয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু চাকরির ফর্ম ছাড়া করছে, কাজের সব কিছুরই সুন্দর একটা পরিকল্পনা মাফিক মানে কাজ চলছে এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। এতে মানুষ আজকে খুশি, মানুষ আজকে সবাই আজকে এই রাজ্যের ভবিষ্যৎ ভালো দেখছে, ভালো আশা তাদের মনে জাগছে, যে আজকে আমরা শান্তিতে মানুষের মুখে শুধু ডবল ইঞ্জিন সরকারের প্রশংসাই শুনতে পাচ্ছি। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা। জয় গুরু।